এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটি সম্মুখে বসে পড়ল। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় আবারও বলে উঠল, এই যে শুনছেন। এই যে ডাকতে ডাকতে নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। অস্থিরতে আবারও ডেকে বলল, এই যে আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন। অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবদারি ঝাপসা একটি মেলে মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখে উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন। আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। মাথা ফাটিয়ে পড়ে রয়েছে রাস্তায় নিজের জীবন মরণের সমস্যা নিয়ে, সেদিকে লোকটার খেয়াল নেই। অথচ চিন্তা না করে কাছে এই সময় মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? তখন বুঝলো না হঠাৎ লোকটার মিষ্টি চাওয়ার কারণটা। তাই আঁচলে লোকটির কপাল চেপে ধরে আগের মতো জিজ্ঞেস করলো, মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নাহলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার ডায়াবেটিস কমে গেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। চমকে উঠল লোকটির কথায়। ডায়াবেটিসের সমস্যা বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। দ্রুত নিজের কাঁধের পাশটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। দ্রুত এক টুকরো চকলেট লোকটির মুখে তুলে দিল। আজ 16তম জন্মদিন ছিল বড় ভাই জেহবের সঙ্গে। জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটালো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জিমিনও ছিল। এই যে অচেনা লোকটাকে তার নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল। জেহব দিয়েছিল কে আজ। এতক্ষণ যাবৎ জেহবের সঙ্গে ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার পর সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে হঠাৎ জেহবের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর জেহব গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে এবং পেট্রোল শেষ হয়ে গেছে। তাই মূলত জেহব বিপাকে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে গেল। আশেপাশে খুঁজে একটা হোটেলে 2টি রুম বুক করে নিল, একটা তার জন্য, অন্যটি 2 বোনের জন্য। হোটেলে খাওয়া দাওয়া শেষ করে বেশ রাতে বোনেদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল জেহব অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু কিভাবে যেন তাদের হাত থেকে ছুটে যায় এবং এই অচেনা লোকটার খপ্পরে পড়ে যায়। কাপা কাপা হাতে ফের লোকটার মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন। আপনার আর আমার বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দেই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়, আমাদের যেন তারা জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাহিরের আবহাওয়া ভালো নয়, দেখুন কীরকম ঝড়ঝাপটার বাতাস বইছে আশেপাশে, হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অব্দি পৌঁছালো না কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে কোলে। কাপা কাপা হাতে লোকটি 2 বাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা একটু দেন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে হাসপাস করলো মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সাথে পারল না। ধিমে হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড়া করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে বেখেয়ালি নিজের শাড়ির কুচিগুলো পরে খুলে গেল তরতর করে। আটকে ওঠার মতো তৎক্ষণাৎ বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুঁজল। লোকটাকে দাঁড় করাতে গিয়েও আরেক ঝামেলায় পড়লো। যখন দেখলো হাইটে লোকটা কাঁধ সমান হলো তখন। তারপর আবার লোকটার ওজনও সাধ্যের বাইরে ছিল। এত বড় মানুষকে কিভাবে কাঁধে ভর দিয়ে সামনে এগোবে সে বুঝলো না। আটকে উঠলো যখন দেখলো লোকটা তার ওপর পুরো ভর ছেড়ে দিয়েছে। সে কোনো মতে লোকটাকে সামলে নিল। এলোমেলোভাবে যাচ্ছিল রাস্তায়, তখনই দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পায়ে হাঁটছিলেন তিনি। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও
মুখে কিছু বলল না, মানবতার খাতিরে বরং নিশ্চুপে আসলো তেদের সাহায্য করতে। কিন্তু বিপত্তি বাজলো অর্ধবয়স্ক লোকটির বৃদ্ধ বাবাকে নিয়ে। ওনার ধারণা তে আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে এই ঝড়ঝাপটা রাতে। ওনার ধারণা মতে তে আর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে পালিয়ে এসেছেন ওনার বাড়িতে আশ্রয় নিতে। হুজুরটি এসব ভাবার কারণ হলো তের এলোমেলোভাবে শাড়ি গুজে রেখেছে কোমরে এবং শাড়িতে কিছুটা পরিমাণ রক্তে মাখামাখি হয়ে রয়েছে, তাই তার এসব মাথায় এসেছে। অবশেষে তে আর অচেনা লোকটি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তখন তে বুঝতে পারছিল না কি করবে না করবে। ভাগ্যের কি পরিহাস, তে আর অচেনা লোকটির বিয়ে হয়ে গেল। কাবিননামায় তে শুধু তার নাম এবং বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই পরিচয় দিয়েছে। তের ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাদ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। তে বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত। সেই সাথে মুঠো ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। যেহ ফোন ধরেছে 4:56 দিকে। তখন প্রায় ভোর ধরনের বুকে উৎফুল্লতে তার ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎ পালালো খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। তের অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই ঢোকে কাজী সাহেব রুমে। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে তের খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? কয়েক সেকেন্ডের জন্য চাঙ্গুকের স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবদারি মেয়েলি মুখের কথা। দুর্বলতায় ঠিকঠাক মেয়েটির ফেসটাও দেখা হয়নি তার। এরপর থেকে সে নিজেই হুঁশে ছিল না বলতে গেলে। চাঙ্কুক ফোন চালিয়ে কাউকে টাইপিং করে কিছু পাঠিয়ে অপ্পকটে উত্তর বলল ছেলেটি, আমি জানি না সে কোথায়। মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটি বেশ ছোট, দুনিয়া সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এজন্য বলছি স্বামী হয়ে তার খেয়াল রাখা উচিত তোমার। চাঙ্কুক কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব চাঙ্কুককে আটকিয়ে তার পকেট থেকে বের করে কাবিননামার কাগজ বের করে জাঙ্কুকের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলেন। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনারি হাতে এলোমেলোভাবে লেখা কিমতায়ংতে। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আওড়িয়ে স্মরণে গেঁথে নিল। তবে বইয়ের আনারি হাতে লেখাটা দেখে চাঙ্কুকের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। ভাবলো তাকে রাতে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো? গড নোস। সদ্য বিয়ে হওয়া বইয়ের সম্পর্কে কৌতূহল জাগাতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল চাঙ্কুক। আবেগী হয়ে গা ভাসাবার মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আর কোনো আগ্রহ রইল না। চাঙ্কুক এই বিয়েটা নিয়ে কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি, আর তে পরিবারে ভয়ে কাউকে কিছু বলেনি। তের জীবনে হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার তে মাত্র 9ম শ্রেণীতে পড়তো, 10ম শ্রেণীতে উঠবে। সেবার জন্মদিনটা ভালোভাবে কাটানোর জন্য ঢাকায় গিয়েছিল। তখনই তে মিশে যায় সেই আগন্তুকটির সাথে। তের জীবনে নতুন মোড় আসে ঠিক 1 বছর 5 মাস পর। তখন সে এসএসসি পরীক্ষা ভালোভাবে দিয়ে রেজাল্ট ভালো এসেছে এবং তাকে 2019 সালে কলেজে ভর্তি করা হবে। যেহেতু সে এবং তার চাচাতো বোন জিমিন একসাথে কলেজে ভর্তি হবে, তাই তে যেখানে চায় সেখানে তার পরিবার তাকে ভর্তি করবে। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হয় ওদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করানো হবে। মানে প্রথম দিন থেকে তাদের জেহপের ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তীতে হোস্টেলে ট্রান্সফার করানো হবে। জেহপের ফ্ল্যাট থেকে তেদের কলেজ 10 থেকে 15 মিনিটের দূরত্ব, তাই রোজকার মতো জেহপ তেদের কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটিতে যেত। জেহপ পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারে পড়াতো, তেও সেখানে বিকালে পড়তো। তে ছোটোবেলা থেকে রাজনীতির বিষয়গুলোর প্রতি তার ভীষণ ইন্টারেস্টেড ছিল, যার জন্য সে মানবিক শাখায় পড়াশোনা করেছে। তে সবসময় তার ক্লাসমেট এবং কাজিনদের বলে বেড়াতো তার রাজনীতি পছন্দ, নেতাদের ক্ষমতা তার পছন্দ। তার তো ভবিষ্যতে মন্ত্রী হওয়ার খুব ইচ্ছা আছে। শুনতে, তুই মন্ত্রী হলে আমাদের কী উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো আর দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? শুধু প্রত্যেককে একটা করে সরকারি চাকরি আর বিশেষ ক্যাডার জামাই পাওয়ার দাবি, ব্যাস এতটুকুই। দোস্ত তেকে মন্ত্রী হওয়ার দেওয়াটা দ্রুত ক্যান্সেল কর, এটা রং নাম্বার। তে ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানে আমাদের দেশে ঘোর বিপদ ডেকে আনা। তের যে বোকা ঘিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ দিয়ে যাবে কূটনৈতিক, আর ও কিছুই করতে পারবে না। দেশ বলে কথা বিপদে ফেলা যাবে না। ভাবি তের বান্ধবীরা তেকে নিয়ে বসে গল্প করছে আর তেকে নিয়ে হাসাহাসি করছে।
আর তে ভাবছে সেই লোকটির কথা। আবারও একবার স্মৃতিচারণ করে বিছানায় পা দুলাতে দুলাতে বুক ভারী নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলাম জিমিনকে। সেই কখন থেকে মেয়েটা সেজে যাচ্ছে, থামাথামি নেই। 1 ঘন্টারও বেশি সময় হবে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে ব্যস্ত। তারপরেও জিমিনের সাজ কমপ্লিট হয়নি। এটা দেখে তের এবার বিরক্তি লাগলো। তার জন্য এবার অনেক দেরি হচ্ছে। আজ তেদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। তেদের ক্লাস 1 মাস আগেই শুরু হয়ে গেছে, কিন্তু কিছু সমস্যার কারণে অনেক দিন পরে বিশেষ কিছু অতিথির জন্য এই সময় নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে। এবার তে কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য মাইয়া, আর কতক্ষণ এভাবে সাজবি? আমাকে বসিয়ে রেখে সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? লাইন মারতে যাবি কলেজে? জিহব ভাইয়ার কাছে তোর নামে বিচার দিব, দেখিস। শুধু শুধু রাখছিস কেন তে? এই তো আমার শেষ। জিমিন, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে। তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ার সাথে? সরি বোন, এই তো শেষ আমার। চল দ্রুত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনিয়রদের প্যারায় পড়ে যাব আমরা। এবার চল।